আমার বাচ্চার জন্য বানানো রেসিপিগুলো যখন অন্যান্য মায়েরা ট্রাই করো, তাদের বাচ্চারাও যখন খুশি মনে খেয়ে নেয়, সেটা জানতে আমার যে কি ভালো লাগে সেটা বলার মতন না। আজকেও থাকবে দারুণ সব রেসিপি যেগুলো বাচ্চাদের জন্য তোমরা তৈরি করে দিতে পারো। তার সাথে সাথে কৃষ্ণ সোনার নানান রকমের দুষ্টুমি ভরা আজকের ব্লগ। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আজকে ওই দুপুর সময় থেকেই ভিডিওটাকে শুরু করছি। কালকে রাতেই একটু পনির বানিয়ে রেখেছিলাম, আর পনিরটা কি সুন্দর হয়েছে দেখো। সেই পনিরটাকেই দুভাগে আগে কেটে নিচ্ছি, কিছুটা আমাদের জন্য বানাবো আর কিছুটা কৃষ্ণ সোনার জন্য আলাদা করে বানাবো। তো এখানে এই যে বাটির মধ্যে তুলে রাখলাম আমাদের জন্য পনিরটা, আর যেটুকু পনির কৃষ্ণর জন্য আলাদা করে রেখেছি সেটার মধ্যে কিছুটা অংশ আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই যে কৃষুর জন্য পনিরটাকে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এই সমস্ত গ্রেট করা, তারপর ধরো যে সমস্ত রান্নাবান্না করতে জিনিসপত্র লাগে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই আমি একেবারে হাতের কাছে গুছিয়ে রেখেছি। এবার তাড়াতাড়ি কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। আজকাল আর ননস্টিকের কড়াইতে কৃষুর জন্য খাবার বানাই না, আর আয়রনের কড়াই বলতে এটাই রয়েছে, তাই এটাতেই বানাচ্ছি। বাটার গরম করেছি, তার মধ্যে সামান্য পরিমাণে জিরে দিয়ে দিয়েছি, আর দুটো এলাচ আর সামান্য একটুখানি দারচিনি ফোড়নে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব অল্প অল্প পরিমাণে দিয়ে সামান্য পরিমাণে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন এবার আমাদের রান্নার প্রিপারেশন শুরু করে দিচ্ছি। কৃষুর জন্য মশলাটাকে কষানো হচ্ছে, ততক্ষণে ভাবলাম আমাদের জন্য যে পনির ভুর্জিটা বানাবো সেটার জন্য পনিরটাকে গ্রেট করে রাখি। আর আজকাল কৃষ্ণ সোনার রান্নায় নানান রকমের ফোড়নের ব্যবহার করে থাকি, যেরকম কখনো কাঁচা লঙ্কা, কালো জিরে, কখনো জিরে, কখনো এরকম শুকনো গরম মশলা দিয়ে আমি ফোড়নটা দিয়ে থাকি, যাতে করে রান্নার টেস্টটা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আসে। এখানে মশলাটা কষে গেছে, যেই পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি আরেকটুখানি এটাকে মাখো মাখো করে নেব, যাতে করে মশলার সাথে পনিরটা বেশ সুন্দরভাবে মিক্স হয়ে যায়। একটা শুকনো তাওয়া নিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা কস্তুরি মেথি দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি, এতে করে মেথিটাকে গুঁড়ো করে দেওয়া সহজ হবে। আগের দিনের একটা ব্লগে আমি কস্তুরি মেথিকে কস্তুরি মেথি বলেছিলাম, একজন বলেছিলে এই ওয়ার্ডটা ভুল। আসলে আমিও আগে কসুরি মেথি বলতাম, কিন্তু রিসেন্টলি প্যাকেটের পেছনে দেখলাম লেখা রয়েছে কস্তুরি মেথি, তাই আজকে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। এবার পরিমাণ মতন জল আবার আমি অ্যাড করে পনিরটাকে একটুখানি পাতলা করে নিচ্ছি। আসলে কৃষু তো ভাত দিয়ে খাবে, আর ও খুব একটা শুকনো খেতে পারবে না, তাই সামান্য পরিমাণে জল অ্যাড করে পাতলা করে নিচ্ছি। নামানোর আগে এই যে কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে রাখলাম সেটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে গরম মশলা, একটা কাঁচা লঙ্কা আর একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিচ্ছি। বাচ্চা যদি খুব ছোট হয়, যেরকম ধরো 1.5 বছরের কম, তাহলে কস্তুরি মেথির বদলে সামান্য পরিমাণে ধনেপাতা দেওয়া যেতে পারে, বা যদি কস্তুরি মেথিটা স্কিপ করা হয় তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। একটা শুকনো খোলায় আমি বেশ কিছুটা বেসন, মানে ওই 2 চামচ মতন বেসন ড্রাই রোস্ট করে সাইড করে রেখে নিচ্ছি। এখানে সর্ষের তেল আমি নিয়েছি 2-3 চামচ মতন, সেটাকে ভালো করে জাল দিয়ে নেব, যাতে করে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায়। এবার তেলটাকে ঠান্ডা করে নিয়েছি, তার মধ্যে আধা চামচ মতন কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার এই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কস্তুরি মেথি, সামান্য পরিমাণে বেসন যেটা ড্রাই রোস্ট করে রাখলাম সেটা দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু আমাদের জন্য যে পনির ভুর্জিটা বানাবো সেটা বানাতে একটা দারুণ কাজ দেবে। তেল গরম করে নিয়েছি, তার মধ্যে জিরে আর সামান্য পরিমাণে এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, মানে যে সমস্ত জিনিসপত্র পনির রান্নায় লাগে সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। আর এটার মধ্যে যে সমস্ত জিনিস নর্মালি আমরা রান্নায় ইউজ করে থাকি, মানে পরিমাণ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা আর একটুখানি পরিমাণে চিনি, সমস্ত কিছুটাই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যত সুন্দর মশলা কষানো হবে তত সুন্দর রান্নার টেস্ট হবে। হালকা ফ্লেমে অল্প আঁচে ঢাকা চাপা দিয়ে যদি মশলাটা কষানো যায়, যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ হয়, তাহলে কিন্তু মশলার টেস্ট অটোমেটিক্যালি বেড়ে যায়। মশলাগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে আর তেলও রিলিজ হয়ে গেছে। এরপর যেই পেস্টটা খানিকক্ষণ আগে বানিয়ে রেখেছিলাম, মানে ওই বেসন দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমাদের জন্যও তো বেশ খানিকটা পনির গ্রেট করে রেখেছিলাম, সেটাকে এটার মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব, আর খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে করে পনিরটা মশলার সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। আমি পনির ভুর্জি একটু মাখো মাখো বানাই, তাই সামান্য পরিমাণে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব।
নামানোর আগে আমি একটুখানি বাটার অ্যাড করে দিচ্ছি, এতে করে পনির ভুর্জির টেস্টটা দারুণ আসে। আর ওপর থেকে সামান্য পনির গ্রেট করে দিয়ে দিচ্ছি। খানিকটা পনির মুখে পড়বে আর খানিকটা পনির মশলার সাথে মিক্স হয়ে গেছে। এইভাবে পনির ভুর্জি বানাতে এখানের একটা ধাবাতে দেখেছিলাম, আর এইভাবে বানালে সত্যি দারুণ টেস্টি হয়। রান্না করতে করতে কৃষু আবার উঠে পড়েছে, আর ওঠার সাথে সাথে যেহেতু খুব জোর টয়লেট পেয়ে গেছে, তাই আর কি আমাকে বলছে যে ও টয়লেট পেয়েছে। এবার নিজে থেকেই যদিও বাথরুমে চলে যাবে, আর নিজে থেকেই ও টয়লেট করে আবার চলে আসবে। এই জিনিসগুলো সময়ের সাথে সাথে বাচ্চারা যদি শেখানো হয় তাহলে কিন্তু বাচ্চারা শিখে যায়। এই যে পনির ভুর্জি কিন্তু তৈরি হয়ে গেছে। রুটি, সামান্য পেঁয়াজ, একটুখানি লেবু আর এই পনির ভুর্জি, এটা দিয়ে কিন্তু আজকের লাঞ্চটা বেশ জমে যাবে। কৃষু তো সবে মাত্র ঘুম থেকে উঠেছে, তাই একটু জল খেলো, খানিকক্ষণ ওর মুডটাকে ফ্রেশ হতে দেবো, ততক্ষণে আমারও খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর কৃষু সোনাকে খাইয়ে দেবো। আর বলো না, আমাদের সেই ছোট্ট কৃষু কিন্তু এখন আর একদম ছোট্ট নেই। আজকাল যে পরিমাণে দুরন্ত হয়েছে সেটা বলার মতন না। ওই দেখো চোখের নিমেষে কি সমস্ত দুষ্টুমি করে সারছে। তাই আর কি ওকে না আজকাল চোখের একদম আড়াল হতে দিই না। যেখানে আমি থাকি ঠিক তার আশেপাশেই ওকে খেলতে দিই। কখন যে কি দুষ্টুমি করে ফেলছে বোঝা যাচ্ছে না, তাই আর কি ভয়ে ভয়ে ওর আশেপাশেই সবসময় আমাকে থাকতে হয়। কখনো এটার ওপর উঠে বসছে, কখনো ওই ব্যালকনি থেকে লাফ দিয়ে বিছানার ওপর চড়ে বসছে, কখন যে কী দুষ্টুমি করে সেটা সত্যি ভাবার মতন না। ওই যে দেখো এখন আবার দূর থেকে দৌড়ে এসে এক লাফে বিছানার ওপর চড়ে বসছে। এবার আবার একটু রেস্ট নেওয়ার পালা, তবে রেস্ট নেবে বেশিক্ষণ না, ওই 1.5 মিনিট কিংবা 1 মিনিট মতন, তারপর আবার এনার্জি নিয়ে আরেকটা দুষ্টুমি শুরু করে দেবে। দুপুরবেলা কৃষু এখানটায় ঘুমোচ্ছিল, তাই আর কি বিছানা চাদরটাকে পাতা হয়নি। তাই ভাবলাম যখন বিছানা চাদরটা চেঞ্জ করারই আছে, কিছু শাড়ি জামা কাপড় না এই খাটের ভেতরে রাখার ছিল, সেগুলো আগে রেখে নিই, তারপর বিছানা চাদরটা পাতলে ডাবল খাটনি হবে না। এইদিকে আমি কাজ করতে করতে ছেলে আবার দেখো কার সাথে ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। যেরকমভাবে বড়রা ফোনে কথা বলে ঠিক সেইভাবে, ঠিক একই রকমভাবে ও ফোনে কথা বলে, তবে ফোন না, কানের মধ্যে একটা হাত দিয়ে ফোন বানিয়ে কথা বলে। এই হচ্ছে আজকালকার বাচ্চা, মানে যেটাই দেখছে সেটাই একেবারে কপি করার চেষ্টা করছে। কিছুই ওদের যেন শিখিয়ে দিতে হয় না। আর বিছানার চাদর পাতা দেখলেই সেই ছোট্ট বয়স থেকেই কৃষু সোনা যে কী ভীষণ খুশি হয় সেটা বলার মতো না। কৃষু যেরকম মাটি নিয়ে খেলতে পছন্দ করে, ওর আরেকটা প্রিয় খেলার জিনিস হলো গাছের পাতা আর দু একটা ফুল, দু একটা গাছের পাতা দিলে সেটা নিয়ে ও রান্নাবাটি খেলতে ব্যস্ত হয়ে যায়। এরই মধ্যে আবার কৃষুর বাবা চলে এসেছে। এখানে বাবা ছেলে নানান রকমের খুনসুটি শুরু করে দিয়েছে। ও বাবা, কি খাচ্ছ? নিম্মু খাচ্ছ? না না, নিম্মু। টেস্টি হ্যাঁ। আমিও বিয়ের আগে ভীষণ টক খেতে ভালোবাসতাম, তবে ওর টক খাওয়া দেখে এখন যেন আমারই দাঁতটা শিরশির করে ওঠে যে এই টক টক লেবুগুলো বিনা নুনে কী করে খাচ্ছে। এখানে আবার ওর বাহনটা ফেসে গেছিলো, মানে ছোট জায়গায় বাহনটা আটকে গেছে, ও আর বের করতে পারছিল না। আমি দেখছিলাম যে যদি বুদ্ধি খাটিয়ে বের করতে পারে, না হলে তো আমি আছি। আসলে আমি চাইছিলাম ও যেন একটু বুদ্ধি লাগিয়ে নিজের গাড়িটাকে নিজেই বের করে নিতে পারে। তো প্রথমে দেখলাম বিছানার ওপর চড়ে বসলো, তারপর পা দিয়ে ঠেলে ঠেকে গাড়িটাকে সোজা করলো, তারপর দেখলাম বাথরুমের দরজাটা খুললো যাতে করে জায়গাটা এখানে বেশি পাওয়া যায় গাড়িটাকে ঘোরানোর। তারপর কায়দা করে গাড়িটাকে ঠিক ঠেলে ঠেলে নিয়ে আসলো এইদিকে এসে আবার গাড়িটা আটকে পড়েছে। তারপর আবার উঠে গিয়ে গাড়িটাকে সোজা করে নিয়ে চললো আবার ওই হলের দিকে। এইটা হলো কৃষু সোনার বাহন। কৃষু যেখানে, এটাকেও সেখানে দেখতে পাওয়া যায়। আমি চলে এসেছি কিচেনে। এখনো সন্ধে হয়নি, ওই বিকেল বিকেল মতনই রয়েছে, তবে কৃষুর একটু টিফিন খাওয়ার সময় হয়েছে। আজকে ওর জন্য একটু হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কৃষুর বয়সী যে সমস্ত বাচ্চার মায়েরা দেখছে, আশা করছি তাদের এই রেসিপিটা ভীষণ উপকারী লাগবে, ভীষণ কাজে দেবে। কড়াইতে সামান্য পরিমাণে বাটার গরম করে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট্ট রসুনের কোয়া, যেটা আমি আগে থেকে একটুখানি গ্রেট করে রেখেছি। রসুনটাকে জ্বালানোর দরকার নেই, মানে ধরো 15 থেকে 20 সেকেন্ড মতন বাটারের মধ্যে নাড়াচাড়া করলেই রসুন থেকে সুন্দর একটা গন্ধ আসবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আটা।
হোয়াইট সস পাস্তা মেনলি ময়দা দিয়ে তৈরি করা হয়, মানে এই হোয়াইট সসটা তৈরি করতে ময়দা লাগে, কিন্তু যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তাই আর কি ময়দার ইউজ করা যাবে না, তাই আমি আটা দিয়েই বানিয়ে দিই। এবার এই আটার মধ্যে আমি পরিমাণ মতন দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, যাতে করে আটাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর একদম দলা পাকিয়ে না থাকে। মোটামুটি হোয়াইট সসটা কিন্তু তৈরি হয়ে গেছে। কিছুটা গাজর আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটা চিজের স্লাইস, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে টেস্টটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। আগে থেকে তো পাস্তাটাকে বয়েল করেই রেখেছিলাম, এবার সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিলে তৈরি হয়ে যাবে হোয়াইট সস পাস্তা। তোমরাও কিন্তু বাচ্চাদের জন্য এইভাবে পাস্তাটা বানিয়ে দিতে পারো। নর্মালি তো মশলাদার পাস্তা বানিয়ে দেওয়া হয়, একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। নামানোর আগে সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আর সব কিছুতে তো গুড় ইউজ করা যায় না, আর 2-1 চিমটে মতন যদি চিনি খেয়ে নেয় তাহলে খুব একটা ক্ষতি হবে না, তাই একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আমাকে একজন মা কমেন্ট করেছে আমি কৃষুকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াই, তা সত্ত্বেও কৃষু রোগা কেন? দেখো, ওকে কিন্তু আমি রান্না করে খাওয়াই শুধুমাত্র মোটা বানানোর জন্য না, আমি চাই ও যাতে পেটটা ভরে খাবার খায়, তাই নানান রকমের খাবার ওকে বানিয়ে দিই। ও তো একটু চুজি ইটার, একটু টেস্টি করে না খাবার দিলে খেতে চায় না, তাই আর কি এত প্রচেষ্টা। আর সত্যি কথা বিশ্বাস করো, পেট ভরে খাবার খেলেই যে প্রত্যেকটা মানুষ মোটা হয়ে যাবে সেটা কিন্তু একদম সত্যি কথা নয়, তাহলে তো দুনিয়ায় রোগা মানুষের কোনো অস্তিত্বই থাকতো না। প্রত্যেকটা বাচ্চার শারীরিক গঠন আলাদা হয়, প্রত্যেকটা বাচ্চার মেটাবলিজম আলাদা হয়, তার সাথে সাথে জেনেটিক্স বলে একটা ব্যাপার থাকে, এই সমস্ত কিছুর ওপর কিন্তু বাচ্চাদের রোগা বা মোটা হওয়াটা নির্ভর করে। বাচ্চার খাওয়ার পর যেটুকু খাবার বাঁচে হয়তো পৃথিবীর কোনো মাই ফেলে দেয় না, সেটা সেরেল্যাক হতে পারে, বাচ্চার যে কোনো খাবার হতে পারে। আজকে একটু বেশি পাস্তা সেদ্ধ হয়ে গেছিলো, অতটা তো খেতে পারে না, তাই আর কি এটা আমার পেটে যাবে এখন। বিয়ের আগে আমার চেহারাও জানো তো ভীষণ একদম পাটকাঠির মতন ছিল, কিন্তু কোনোদিনই আমি আন্ডার ওয়েট ছিলাম না, কিন্তু সবাই দেখে বলতো মা বাবা খেতে দেয় না। তো এরকমই হয়েছে হয়তো কৃষু সোনার সাথে, মানে ওর চেহারাটা একটুখানি পাতলা ধরনের, আর এটা হয়তো জেনেটিক্যালি পেয়েছে। আমি নানান রকমের খাবার এর জন্য বানিয়ে দিই যাতে করে ও পেটটা ভরে খাবার খেতে পারে, তবে ওকে মোটা করা বা ওকে চাবি করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। আর সত্যি কথা বিশ্বাস করো, মোটা হলেই যে বাচ্চা সুস্থ এটাও কিন্তু না, প্রত্যেকটা বাচ্চা যে অ্যাক্টিভ রয়েছে তার মানেই কিন্তু সে সুস্থ। এখানে কৃষু সোনার জন্য একটা চপ্পল কেনা হয়েছিল, তো সেই চপ্পলটাই দেখো নিজে নিজে পরার চেষ্টা করছে। এটা কৃষু সোনার লাইফের প্রথম চপ্পল, এর আগে মোটামুটি ওই স্নিকার, শু এই জিনিসগুলো কেনা হয়েছে, স্যান্ডেল কেনা হয়েছে, কিটো কেনা হয়েছে, কিন্তু চপ্পল কোনোদিন কিনে দেওয়া হয়েছিল না। আর আজকে দেখো চপ্পল পরে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরোনো বলতে ওই যে কৃষু বাবা একটুখানি পেট্রোল পাম্পে এসেছিল, আমরাও একেবারে ওর লেজুরের মতন চলে এসেছি। এখানে চপ্পল পরেই গুটি গুটি পায়ে চলে আসছে কৃষু। আসলে চপ্পলটা তো প্রথমবার পরেছে, একটুখানি সামলাতে অসুবিধা হচ্ছে, তাই আর কি পাটা একটু টিপে টিপে হাঁটছে, কিন্তু না পড়ালে তো অভ্যাস হবে না, তাই আর কি এটা কিনে দেওয়া। বাজছে এখন আজকে 10:30 মতন বেজে গেছে, এখনো কৃষুর ঘুমানোর নামগন্ধ নেই। কখনো বাবার পেটের ওপর গিয়ে শুয়ে পড়ছে, কখনো আমার কোলে এসে শুয়ে পড়ছে। ঘুমাও এবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না। বাই বাই, গুড নাইট এন্ড টেক কেয়ার। তোমাদের সাথে দেখা হবে কালকে একটা অন্য ঝলমলে ভিডিওতে।